ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষা সাথীতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছ। চলো, আজ তোমরা আমার সঙ্গে পড়তে চলেছ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অন্যতম সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে। এই সনেটটি 18 নাম্বার সনেট। শেক্সপিয়ারের লেখা 154টি সনেটের মধ্যে 18 নম্বর। চলো, এই সনেট শুরুর আগেই তোমাদের আমি কিছু কথা বলে নিই। এই সনেটটি উচ্চ মাধ্যমিকের নাম্বার তোলার জন্য খুব ভালো একটি কবিতা, কারণ খুব সহজ সরল ভাষায় এবং ছোট ছোট আকারে উত্তর লেখে এখানে ফুল নাম্বার পাওয়ার একটি জায়গা রয়েছে। তাই অবশ্যই এই সনেটটি মন দিয়ে পড়বে এবং খাতায় নোট নিয়ে রাখবে। এই সনেটটি শুরুতেই আমি তোমাদের আমাদের লেখক সম্পর্কে কিছু বলে নিই। উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম 1564, মৃত্যু 1616। জন্ম নিয়েছিলেন ইংল্যান্ডে, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে। তাই তাকে আমরা বলে থাকি বার্ড অফ অ্যাভন। এই শব্দটি একটু জেনে রাখবে, তাকে আমরা বলে থাকি বার্ড অফ অ্যাভন। এবং তিনি দেখো 52টা বছর মাত্র বেঁচে ছিলেন। 52টা বছরের মধ্যে তিনি যে পিরিয়ডে বিলং করতেন সেই পিরিয়ডটির নামও তোমাদের জেনে রাখা উচিত। সেই পিরিয়ডটিকে আমরা বলে থাকি এলিজাবেথিয়ান পিরিয়ড, অর্থাৎ রানী এলিজাবেথ সেই সময় রাজত্ব করছেন ইংল্যান্ডে। তিনি কিসের জন্য বিখ্যাত? আমাদের লেখক মোস্টলি প্রমিনেন্ট ফর ড্রামা। তিনি তার 52টি বছরের মধ্যে তিনি 37টি নাটক লিখে গেছেন। তার মধ্যে বিখ্যাত ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, ওথেলো প্রভৃতি, কিং লিয়ার প্রভৃতি। তবে তোমরা অবশ্যই মাথায় রাখবে এই ড্রামার পাশাপাশি তিনি 4টি বড় কবিতা এবং 154খানা সনেট লিখে গেছে। তার কেরিয়ার সম্পর্কে তো তোমরা জানলে, কিন্তু এটা জানো কি বেন জনসন, একজন বিখ্যাত ইংলিশ ক্রিটিক, তার সম্পর্কে বলেছিলেন স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। অর্থাৎ তিনি না গ্রিক ভালোভাবে জানতেন না ল্যাটিন ভালোভাবে জানতেন, কিন্তু তিনি তার মেধার দ্বারা প্রথাগত শিক্ষা না থেকেও তিনি ইংরেজি সাহিত্যে এতটাই অবদান রেখেছেন যে তিনি ইংরেজি সাহিত্যে নতুন 20,000 শব্দ সংযোজন করেছিলেন। চলো, আজকে আমরা তারই লেখা বিখ্যাত সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে পড়ব। চলো, এবার আমরা একটু সনেটের টাইপটা আমরা একটু জেনে নিই। সনেট, হোয়াট ইজ সনেট? সনেট is a 14-line lyrical poetry or poem written in iambic pentameter। অর্থাৎ সনেট হচ্ছে 14 লাইনের একটি কবিতা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। অবশ্যই এটা একটা লিরিক্যাল পোয়েম। যদি তোমাদের থাকে সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে, কী টাইপের কবিতা? তোমরা প্রথমে সনেট, যদি লিরিক অপশানে থাকে সেটাও তোমরা দিতে পারো। এবার আমরা একটু দেখব কি না শেক্সপিয়ার যে 154খানা সনেট লিখেছিলেন সেই সম্পর্কে একটু জানব। শেক্সপিয়ার টোটাল 154খানা সনেট লিখেছিলেন। এই সনেটগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। কি কি না, প্রথম যে সনেট তিনি 1 থেকে 126, মনে রাখবে 1 থেকে 126, এই সনেটগুলো তিনি কি করেছিলেন না একজন বিউটিফুল ইয়থ তাকে অ্যাড্রেস করে লিখেছিলেন। তিনি কে? এই বিউটিফুল ইয়থ তিনি কে সেটি আমরা জেনে নিই। চলো, তিনি হচ্ছেন মিস্টার WH। মিস্টার WH কে না, এটা নিয়ে ক্রিটিকদের মধ্যে নানা মত রয়েছে। তবে আমরা যেটা জেনে রাখবো, মিস্টার WH তিনি কে না, মিস্টার WH তিনি কে না, তিনি হচ্ছেন হেনরি রিও থেসলে। ওকে, হেনরি রিও থেসলে। তোমরা পরীক্ষায় মিস্টার WH এই শব্দটাই লিখবে। ওকে, অথবা যাকে আমরা বলে থাকি মিস্টার WH হেনরি রিও থেসলে, আর্ল অফ সাদাম্পটন। অথবা কোনো ক্রিটিকের মতে মিস্টার WH হচ্ছেন উইলিয়াম হার্বার্ট। যাক, সেসব কথা। এবার আসি 1 থেকে 126, আমরা কাকে বললাম অ্যাড্রেস করা হয়েছে না, তার ইয়ং ফ্রেন্ডকে। এবার আমরা 1 থেকে 126-এর পর 127 থেকে 152 এই সনেট
গুলো অ্যাড্রেস করা হয়েছে একজন ডার্ক লেডিকে, যেখানে তিনি সেই ডার্ক লেডিকে তুলোধুনো করে দিয়েছেন। তিনি কে? ডার্ক লেডি। তাকে ক্রিটিকরা মনে করে থাকেন এই ডার্ক লেডি হলো মেরি ফিটন অর অ্যামেলিয়া ল্যানিয়ার। এবার বাকি পড়ে রয়েছে 153 এবং 154 নাম্বার সনেট। এই 153 এবং 154 নাম্বার সনেট অ্যাড্রেস করা হয়েছে লাভ গডেস কিউপিডকে। ওকে, আমরা এবার দেখে নেব সনেটের টাইপ সম্পর্কে। সনেটকে আমরা দুই রকম টাইপে আমরা দেখে থাকি, একটি হচ্ছে ইটালিয়ান সনেট, অন্যটি ইংলিশ সনেট। যে ইটালিয়ান সনেটের সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে বলি, তোমরা পেত্রাচের নাম অবশ্যই শুনেছ। পেত্রাক, তিনি এই সনেটের পপুলারাইজ করেছিলেন ইটালিয়ান সনেটকে। সেখানে তোমরা পরবর্তী কবিতাগুলোতে পাবে ইটালিয়ান সনেট। সেখানে দেখবে দুটি পার্ট, একটি অক্টেভ 8টি লাইন, অন্যটি শেষ্টের 6টি লাইন। কিন্তু আমরা আজকে যে সনেটটি পড়তে চলেছি সেখানে 4টি পার্ট রয়েছে। প্রথমে 4টি লাইন নিয়ে 3বার, অর্থাৎ 4টি লাইন একসঙ্গে, সেটাকে আমরা বলছি কোয়াট্রেন, এবং শেষ যে 2টি লাইন আলাদাভাবে রয়েছে সেটিকে আমরা বলবো কাপলেট, অর্থাৎ কোয়াট্রেন 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 এবং একটি কাপলেট। এটি হচ্ছে যেহেতু এই সনেট ইংল্যান্ডে উইলিয়াম শেক্সপিয়ারের দ্বারা পরিচিত হয়ে উঠেছিল, তাই এই সনেটকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট বলে থাকি। চলো এবার আমরা পরীক্ষায় এমসিকিউ আসবে এইরকম কিছু জিনিস যেটি কবিতা রিলেটেড, সেটা একটু জেনে নিই। কি? এই কবিতার থিম সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। এই কবিতাটির থিম হচ্ছে দ্য সেলিব্রেশন অফ দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। আমরা আগেই বলেছি এই সনেট যেহেতু 1 থেকে 126 নম্বর সনেটের মধ্যে পড়ে, তাই এই সনেটটি অ্যাড্রেস করা হয়েছিল মিস্টার WH-কে, অর্থাৎ রিও থেসলে, দ্য আর্ল অফ সাদাম্পটনকে। অর্থাৎ তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই সনেট, অর্থাৎ এই আর্ল অফ সাদাম্পটন হচ্ছে কবির বন্ধু, যাকে এই সনেট অ্যাড্রেস করা হয়েছে। আর এই কবিতায় আমাদের কবি উইলিয়াম শেক্সপিয়ার কি করেছেন না, কবির বন্ধুর সৌন্দর্যতা কিভাবে ইমমর্টালাইজ করা হয় টাইমের এগেনস্টে সেটি বর্ণনা করেছেন। অর্থাৎ তোমরা এই কবিতার থিম হিসেবে দেখতে পাবে কি না, কবি তার বন্ধুর সৌন্দর্যতার প্রশংসা করছেন এবং কিভাবে এই কবির তার বন্ধুর প্রতি ভালোবাসা স্নেহ প্রকাশ করছেন সেটা দেখতে পাবে। এই কবিতার মুখ্য সেটি হচ্ছে টাইম অ্যান্ড লাভ কনফ্লিক্ট। আমরা জানি মানুষ কি মরণশীল, অর্থাৎ এই পৃথিবীতে সব কিছু মরণশীল, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা জানি মানুষ কাজের দ্বারা বাঁচে, বয়সে নয়। তাই কবির বন্ধু সেও মারা যাবে, কিন্তু কবি তার বন্ধুকে তার লেখার মধ্যে দিয়ে অমর করার চেষ্টা করে চলেছেন। আমরা দেখব টাইম অ্যান্ড লাভ কনফ্লিক্ট অ্যান্ড গ্রাফটিং মেটাফোর। কবি গ্রাফটিং মেটাফোর ইউজ করে কবি তার বন্ধুকে কিভাবে এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর করে গেছে তা আমরা দেখব। চলো এবার আমরা কবিতার নেচার অর্থাৎ টাইপ সম্পর্কে জেনে নিই। আমি আগেই বলেছি কবিতাটিকে আমরা সনেট বলেছি, সনেট শেক্সপিয়ারিয়ান সনেট। তাছাড়া যদি লিরিক অপশনে থাকে সেটিও সঠিক। আমরা দেখব সনেটের নাম্বার 18 বলছে কখন পাবলিশড হয়েছিল, 1609 সালে পাবলিশড হয়েছিল ইন দ্য প্যাশনেট পিলগ্রিম, এখানে বাই থমাস থ্রোপ এর দ্বারা হয়েছে। তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবে 1609 সালে কবিতাটি পাবলিশড হয়েছিল। রিটেন ইন কিসে লেখা হয়েছে, আয়াম্বিক পেন্টামিটারে। এখানে আমরা দেখব 3টে কোয়াট্রেন দেখব, অর্থাৎ 4টি করে লাইন নিয়ে 3বার দেখব, যা আমরা কোয়াট্রেন বলবো, এবং শেষে 2টি লাইন যেটিকে আমরা বলবো কি কাপলেট। ওকে, চলো এই কবিতার রাইমিং প্যাটার্ন আমরা দেখে নেব। এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। ওকে, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, পরে আমি বুঝিয়ে দেব। চলো অ্যাড্রেস টু, কাকে অ্যাড্রেস করা হয়েছে, এই কবিতাটি অ্যাড্রেস করা হয়েছে এ ইয়ং ফ্রেন্ড, অর্থাৎ কবির বন্ধু। আমরা আগেই বলেছি মিস্টার WH, আর্ল অফ সাদাম্পটন, প্রবাবলি উইলিয়াম রিও থেসলে। ওকে, এবার আমরা দেখে নিই কবি কোন পিরিয়ডে বিলং করতেন। আগেই বলেছি এলিজাবেথিয়ান পিরিয়ডে। ওকে,
চলো এবার আমরা কবিতাটি শুরু করি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? কবি বলছেন, শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি টু আ সামার্স ডে, গ্রীষ্মের একটি দিনের সঙ্গে? দেখো এখানে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে কি না, আই, এখানে আইটাকে, আই হচ্ছে কবি নিজে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। দি, এই শব্দটি ওল্ড ইংলিশ আর্চিক ওয়ার্ড, অর্থাৎ এটি ইংলিশে, মডার্ন ইংলিশে ইউ, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার ইউ, আমি কি তোমাকে তুলনা করতে পারি? কবি কিসের সঙ্গে তুলনা করছেন? গ্রীষ্মের একটি দিনের সঙ্গে। কার তুলনা করছেন? তার বন্ধুর। এই যে এখানে ইন্টারোগেশন মার্কস দেখছো, এটিকে আমরা বলে থাকি রেটোরিক্যাল ইন্টারোগেশন। কারণ কবি দেখো পরের লাইনে তার বন্ধুর থেকে উত্তরের কোনো উত্তর না পেয়েই বা উত্তরের কোনো অপেক্ষা না করেই তিনি তার বন্ধুর প্রশংসা করে গেলেন। আমরা এখানে পয়েন্ট অফ কম্পারিজনটা কি না, পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে বিউটি, অর্থাৎ কবি কি বিউটির সঙ্গে, বিউটিটা দেখছেন, কিসের বিউটি? কবির বন্ধুর বিউটি এবং গ্রীষ্মের যে বিউটি সেটার সঙ্গে তুলনাটা তিনি করছেন। চলো দেখে নেওয়া যাক পরবর্তী লাইন। দৌ ওয়ার্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আবার দৌ, এই দৌ শব্দটি কি? এই দৌ শব্দটি হচ্ছে ওল্ড ইংলিশ আর্চিক ওয়ার্ড। দৌ মানে হচ্ছে ইউ, অর্থাৎ দৌ ওয়ার্ট মোর লাভলি, আর্ট, আর্ট মানে আর, তুমি হও আরো সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরো পরিমিত। কবি তার বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ, তার বন্ধু গ্রীষ্মের দিনের থেকেও অনেক বেশি সুন্দর, কম্পারেটিভ ফর্ম ইউজ করে তিনি বলছেন তুমি হও আরো বেশি সুন্দর, আরো পরিমিত। রাপ ওয়াইন ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। কি বলছে কবি? রাপ ওয়াইন্স, আমরা জানি সামার সিজন, প্রচণ্ড ঝড় বয়, রাপ ওয়াইন্স, বাতাস প্রচণ্ড রুক্ষ, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে, মে মাস, এখানে কোন মাসের উল্লেখ পেলে তবে? মে মাস। কি করছে? ডু শেক, দেখো জোর দেওয়ার জন্য দুটো আলাদা করা হয়েছে, ডু শেক নাড়িয়ে দিয়ে যাচ্ছে, তছনছ করে দিয়ে যাচ্ছে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ বার্ডস মুকুল, ডার্লিং প্রিয়, মে মাসে যে মুকুল প্রস্ফুটিত হয়েছে সেই মুকুলগুলোকে ঝোড়ো বাতাস কি সব তছনছ করে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং কি সামার লিজ এবং গ্রীষ্মের সেই লিজ, অর্থাৎ এখানে আমরা একটি ফিনান্সিয়াল ইমাজিনারি দেখতে পাচ্ছি। কি বলছে? সামার লিজ, লিজ দেওয়া, তোমরা জানো কোনো একটি জায়গা কোনো কাউকে দোকান করতে দিলে আমরা এত 20 বছরের জন্য লিজ দিই, অর্থাৎ এ টাইম পিরিয়ড, অর্থাৎ গ্রীষ্মের যে টাইম পিরিয়ড হ্যাথ অল টু শর্ট আ ডেট, এটাও খুব অল্প সময়ের। আমরা দেখছি এখানে কি আমরা মে মাসেরকে দেখতে পেলাম এবং আমরা এখানে সামার লিজ, যেন এটা কি মানুষ হিসেবে একটা আমরা কাউকে লিজ দিচ্ছি, সামারকে যেন নেচার লিজ দিয়েছে কি যে এই সময়টুকু সেটাও একদিন ফুরিয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে কবি কি বলছেন না, সব কিছুই চেঞ্জ হবে। ওকে, এরপরে আমরা দেখে নিই কি বলছে। Sometime to hot the eye of heaven shine. Sometime মাঝে মাঝে to hot, প্রচণ্ড উত্তাপের সহিত, দ্য আই অফ হেভেন শাইন, অর্থাৎ সূর্য কিরণ দেয়। অর্থাৎ সূর্য প্রথমে আমরা বলবো না, আমরা দেখে নেব সামটাইম টু হট, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন। এই আই অফ হেভেন এটি একটি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, যেটিকে আমরা বলি কি রাউন্ড অ্যাবাউট স্টেটমেন্ট, পেরিফ্রাসিস, অর্থাৎ যেটি ঘুরিয়ে বলা হয়েছে। কি সেটি না, আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে দ্য সান, অর্থাৎ সূর্যকে। সূর্য কি করছে? সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন, অর্থাৎ মাঝে মাঝে সূর্য প্রচণ্ড উত্তাপের সহিত কিরণ দেয়। তোমরা অবশ্যই দেখেছো গ্রীষ্মকালে যেটা হয়, অ্যান্ড অফেন এবং প্রায়শই কি হয়, হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই তার যে গোল্ড কমপ্লেকশন, সূর্যের কালার কেমন? গোল্ড, অর্থাৎ সোনালি, কমপ্লেকশন অর্থাৎ তার অ্যাপিয়ারেন্স, চেহারা, সেটা কি হয়ে যায়? ডিমড হয়ে যায়, অর্থাৎ ফেইন্ট হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। দেখো এখানে সূর্যকে কি করা হয়েছে? পার্সোনিফাই করা হয়েছে। এখানে হিজ, সূর্যকে মানুষের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ আমরা দেখছি সূর্য গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের তাপ,
কিন্তু সেই তাপ কি স্থায়ী? কখনোই না। দেখবে তোমরা গ্রীষ্মকালে বাইরে যদি বেরোও, প্রচণ্ড সূর্য কিরণ দিচ্ছে, তার মধ্যেই কখনো হয়তো ছায়া নেমে এসেছে। দেখবে কিছুখানি মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দিয়ে গেছে এবং ধরার বুকে ছায়া নেমে এসেছে। তাই কবি বলছে, কবির তুলনা করছে তার বন্ধুর সঙ্গে সূর্যের। তার সূর্যেও কিন্তু কি হয় না, তার উজ্জ্বল প্রভার বিরাম আছে, অর্থাৎ সেটিও ক্ষীণ হয়ে আসে। এবং অ্যান্ড ফার, কি বলছে কবি, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। খুব সুন্দর একটি লাইন। অ্যান্ড এভরি ফেয়ার আমরা আগেও শুনেছি, কিটসের লেখা, কি পরে আমি আসছি, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। আমরা কি পড়েছি, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, তাই তো? আমরা দেখব অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। কি হয়, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এভরি ফেয়ার প্রত্যেক জিনিস থেকে তার সৌন্দর্যতা সামটাইম ডিক্লাইন্স একদিন হারিয়ে যায়, তাই তো? দেখো, যে আজকে সুন্দর, তোমরা যদি টাইটানিক মুভির কথা দেখো, সেখানে শুরুতেই একজন মহিলাকে দেখাচ্ছে যে তার বয়সের ভারে ভারাক্রান্ত, তার ত্বকগুলো জড়সড় হয়ে গেছে। তো সেখানে কি মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা ফ্ল্যাশব্যাকে যাচ্ছ, তাকে তোমরা কি দেখছো, প্রচণ্ড সুন্দর একজন মহিলা, যাকে দেখে তোমরা মোহবিষ্ট হয়ে যেতে পারো। তো কি বলছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। তাজমহল দেখো, সে তো একটা কাঠ পাথরের তৈরি, তাও দেখো তারও সৌন্দর্যতা আগে যতটা ছিল সেটা কি হয়েছে, ক্ষয়ে গেছে। অর্থাৎ এই পৃথিবী, সেটা মানুষ হোক কিংবা অন্য কিছু, তার সৌন্দর্যতা স্থায়ী নয়, সেটা একদিন তার সৌন্দর্যতা হারাবেই। কিভাবে হারাবে? বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। কিভাবে হারাবে? বাই চান্স, অর্থাৎ দুর্ভাগ্যবশত। এই আমরা আছি, ধরো মাথার উপর ছাদ ভেঙে পড়লো, দ্যাটস বাই চান্স, অর্থাৎ দুর্ভাগ্যবশত। অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, ট্রিমিং করি না দাড়ি, সুতরাং নেচার চেঞ্জিং কোর্স, অর্থাৎ ন্যাচারাল প্রসেস অফ সিজন চেঞ্জ, অর্থাৎ আমরা সময়ের সঙ্গে সঙ্গে যে ন্যাচারাল চেঞ্জ হয় সেটা, অর্থাৎ দুর্ভাগ্যবশত অথবা প্রকৃতির পরিবর্তনে ধারাবে। ধরো আজকে কোনো মেয়ে, সে খুব তার সৌন্দর্যের বড়াই করছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একজন বদমাশ এসে তার মুখে অ্যাসিড ছুড়ে দিল, সেটা কি হলো, বাই চান্স, অর্থাৎ দুর্ভাগ্যবশত। ঠিক কি আমরা দেখছি, কবি তার বন্ধুকে সামারের একটি দিনের সঙ্গে তুলনা করছে। সামারের একটি দিনে কি আমরা দেখি, সামারের একটি দিন খুব উজ্জ্বল, সেখানে সূর্য প্রখরভাবে কিরণ দিচ্ছে, সুন্দর ঝোড়ো বাতাস বইছে, কিন্তু দেখো এগুলো কিন্তু ক্ষীণ, বাতাসও একসময় থেমে আসে, সূর্যের যে কিরণ সেটাও একসময় কি হয় না, মেঘের দ্বারা ঢাকা পড়ে যায়, এবং এই পৃথিবীর প্রত্যেক জিনিস থেকে তার সৌন্দর্যতা একদিন কি হয় না, হারিয়ে যায়। কিন্তু এবার আমরা কি দেখব, চলো দেখাই যাক, কি দেখি। But the eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast. কবি কি বলছে, but the eternal summer, চলো দেখে নি, কি দাই, আবার ওল্ড ইংলিশ আর্চিক ওয়ার্ড, অর্থাৎ দাই মানে ইউ, বাট দাই এটার্নাল সামার, দাই তোমার, কার, কবির বন্ধুর, এটার্নাল সামার, সামার, এখানে সামার বলতে বোঝানো হয়েছে ইউথকে, অর্থাৎ ইউথফুলনেসকে। কবি বলছে তার বন্ধুকে, কিন্তু তোমার শাশ্বত যৌবন, সামার দ্যাট নেভার লস্ট, অর্থাৎ আমরা দেখব আমাদের বয়সটা, প্রত্যেকটা এজকে এক একটা সিজনের সঙ্গে তুলনা করা হয়। আমরা আমাদের যৌবনকালকে সামারের সঙ্গে, বৃদ্ধকালকে শীতের সঙ্গে এইভাবে তুলনা করতে বিভিন্ন কবিতায় দেখে থাকব। কবি বলছে, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত যৌবন কখনোই ফেড হয়ে যাবে না। জামার কালার ফেড হয়, তোমার যৌবন কখনো ফেড হবে না, অর্থাৎ বিলীন হয়ে যাবে না। কি বলছে, নট লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট। কবির বন্ধু কি ওস্ট করছে, ওস্ট মানে ওন, কবির বন্ধু ওন করছে কি,
পসেশন অফ ফেয়ার অর্থাৎ সৌন্দর্যতা যেটা কবির বন্ধু দখল করে রয়েছে সেটাও কি হবে না, লুজ হবে না। অর্থাৎ কবির বন্ধু যে সৌন্দর্যতার অধিকারী সেটাও কখনো কি হবে না, তার থেকে হারিয়ে যাবে না। নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারাস টিনি সেড, কি বলছে না, নট শ্যাল ডেথ ব্র্যাগ, কি বলছে, নট শ্যাল ডেথ মৃত্যু, এখানে মৃত্যুকে একজন মানুষ হিসেবে তুলে ধরেছে, যেন মৃত্যু কবির বন্ধুকে নিতে আসছে এবং নিয়ে চলে যাচ্ছে। নট শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু ব্র্যাগ, ব্র্যাগ মানে গর্ব করে বলা, দাও মানে ইউ তোমাকে অর্থাৎ কবির বন্ধুকে, ওন্ডারাস ইনি সেড, ইনি সেড মানে ইন ইজ রিলম তার রাজত্বে, কবি বলছে মৃত্যু তোমাকে তার অধীন বলতে পারবে না। হোয়েন ইন এটার্নাল লাইন্স মানে মৃত্যু গর্ব করে তোমাকে যে তার রাজত্বে নিয়ে যাবে সেটাও করতে পারবে না। কখন সেটা আমরা তো জানি, এই পৃথিবীতে প্রত্যেকেই মারা যাবে, কিন্তু কখন মৃত্যুও হারিয়ে দেবে, মৃত্যুকেও হারিয়ে দেবে কবির বন্ধু, কখন, হোয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, কখন সেটা, হোয়েন ইন এটার্নাল লাইন্স, এটার্নাল লাইন্স অর্থাৎ শাশ্বত লেখা, কি লেখা, আমরা যে সনেটটি পড়তে চলেছি, দিস ভেরি সনেট নাম্বার 18 এবং আদার সনেট 1 to 126, এই সনেটগুলো যেখানে কবিতার বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ, এই সনেটগুলো কি করবে, টু টাইম দ্য গ্রোস্ট, যখন আস্তে আস্তে লেখা হবে, অর্থাৎ যখন কবি তার বন্ধুর প্রশংসা করবে তার এই কবিতার মধ্যে দিয়ে, তখন কবির বন্ধুর সৌন্দর্যতা এবং শাশ্বত যৌবন যখন লেখা হয়ে যাবে কবির কবিতায়, তখন মৃত্যু তাকে নিজের অধীনস্থ করতে পারবে না। চলো শেষ দুটি লাইন আমরা দেখে নিই, পরে আমরা আলোচনা করব আরো। এখানে মৃত্যুকে আমি আগেই বলেছি, মৃত্যুকে তুলনা করা হয়েছে মানুষের সঙ্গে, দেখো পার্সোনিফাইড করা হয়েছে। এবার আমরা দেখতে চলেছি শেষ দুটি লাইন, খুব সুন্দর ইংরেজি সাহিত্যের লাইন, কি বলছে, so long as men can breathe or eyes can see, so long as men can breathe, যতদিন as men can breathe মানুষ শ্বাস নেবে, or eyes can see যতদিন চোখ দিয়ে দেখবে, so long lives this ততদিন এটা বাঁচবে, and this gives life to thee এবং এটি তোমাকে অমরত্ব প্রদান করবে। চলো একটু ভেঙে দেখিনি। so long as man can breathe, মানুষ কতদিন শ্বাস নেয় আর কতদিন দেখে, তোমরাই বলো। মানুষ যতদিন বাঁচে ততদিনই শ্বাস নেয়, ততদিনই দেখে, দেখতে নাও পেতে পারে কিন্তু শ্বাস নেওয়া ছাড়া মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। অর্থাৎ কবি বলতে চেয়েছেন মানুষ এই পৃথিবীতে যতদিন বাঁচবে, so long lives this ততদিন এটা বাঁচবে। এই দিশটা কি, এই দিশ হচ্ছে এটার্নাল লাইন্স, অর্থাৎ কবির কবিতার লাইন বা কবির কবিতা। দিস গিভস লাইফ, দিস এটা কোনটা, এই দিশ এই দিশ এক, অর্থাৎ এটা অর্থাৎ কবির কবিতা, গিভস লাইফ লাইফ দেবে। আমি তোমাকে লাইফ দিতে পারবো, পারবো না, কবিতার বন্ধুকে বলছে লাইফ দেবে, অর্থাৎ কি দেবে, ইমর্টালিটি দেবে, অমরত্ব প্রদান করবে, টু দি অর্থাৎ তোমাকে। কি বলছে কবি, কবিতার বন্ধুকে বলছে যতদিন এই পৃথিবীতে মানুষ বাস করবে এবং এই পৃথিবীতে তুমি থাকো না থাকো, তুমি আমি জানি এই পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না, কিন্তু এই পৃথিবীতে আমি এমন কিছু করে যাব তোমার জন্য, তোমার বর্ণনায় আমি কবিতা লিখে যাব, যে কবিতায় কি হবে, মানুষ যতদিন বাঁচবে আমার এই কবিতা পড়বে এবং এই কবিতা পাঠের মধ্যে দিয়ে তোমাকেও স্মরণ করে যাবে, এই কবিতা তোমাকে অমরত্ব প্রদান করে যাবে। বন্ধুরা তোমরা কি মনে করছো এটা ঠিক? অবশ্যই ঠিক। দেখো আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে চিনি কিন্তু তার বন্ধুর কথা হয়তো কখনো শুনিনি, কিন্তু আজ দেখো যখন আমরা এই কবিতাটি পড়ছি তখন উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর বর্ণনা দেওয়ার মধ্যে দিয়ে তার বন্ধুকে জীবিত করে তুলেছে আমাদের সামনে। তাই এই কবিতা সত্যিই যথার্থ এক বন্ধুর অন্য বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশক। চলো আরেকবার রিভাইজ করে নিই প্রথম থেকে এই কবিতাটি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সঙ্গে? Thou art more lovely and more temperate, তুমি হও আরো বেশি সুন্দর আরো পরিমিত।
রা পয়েন্টস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাস নাড়িয়ে দিয়ে যায় মে মাসের প্রিয় মুকুলগুলিকে। অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট আর ডেট, এবং সামার লিজ অর্থাৎ গ্রীষ্মের যে পিরিয়ড অফ টাইম সেটাও খুব অল্প সময়ের। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন, মাঝে মাঝে সূর্য খুব প্রখরভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন হিজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়শই তার যে সোনালি আভা চেহারা সেটা ক্ষীণ হয়ে আসে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং পৃথিবীর প্রত্যেক জিনিস থেকে, সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্যতা হারিয়ে যায়, কমে আসে। বাই চান্স অন নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, বাই চান্স দুর্ভাগ্যবশত অথবা প্রকৃতির পরিবর্তনের ধারাবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত যৌবন কখনোই অম্লান হবে না, কমে যাবে না। নর শ্যাল লুজ নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট, তুমি যে সৌন্দর্যতার অধিকারী সেটাও কমে যাবে না বা হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দো ওন্ডারেস্ট ইন হি সেড, মৃত্যু গর্ব করে তোমাকে তার অধীনস্থ করতে পারবে না। when in eternal lines to time thou crossed, যখন তুমি আমার লেখার মধ্যে দিয়ে বেড়ে উঠবে। so long as men can breathe, যতদিন মানুষ শ্বাস নেবে, or eyes can see, চোখ দিয়ে মানুষ দেখবে, so long lives this, ততদিন এটি বাঁচবে, and this gives lives to thee, এবং তোমাকে অমরত্ব প্রদান করে যাবে। সুতরাং তোমরা খুব ভালোভাবেই এখানে টাইম অ্যান্ড লাভ কনফ্লিক্ট দেখতে পেলে। তোমরা দেখলে প্রথম দুটি স্ট্যাঞ্জা অর্থাৎ কোয়াট্রেনে কবি তার বন্ধুকে শুধু সামারের সঙ্গে তুলনা করেই ক্ষান্ত হননি, তিনি কি করেছেন, তার বন্ধুকে সামারের একটি দিনের সঙ্গে তুলনা করে তার দিনের যে সমস্ত এলিমেন্ট আমরা দেখছি, সেই ঝোড়ো বাতাস, প্রখর সূর্যের কিরণ, তার সৌন্দর্যতা, প্রত্যেক কিছুর সঙ্গে তুলনা করেছেন। কিন্তু তুলনা করে কবি তার বন্ধুকেই শ্রেষ্ঠ করেছেন, কারণ সেই সূর্য, সেই যার কিনা এত তেজ সেটাও কমে আসে। কিন্তু কবি তৃতীয় স্ট্যাঞ্জা বা কবি তৃতীয় কোয়াট্রেনে তার বন্ধুর সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে তার বন্ধু যে শাশ্বত যৌবন বা সৌন্দর্যের অধিকারী সেটা, বা মৃত্যু যেটা সকলকে গ্রাস করে তার বন্ধুকে কিন্তু করতে পারে না। এবং কবি এটাও অ্যাসুরেন্স দিচ্ছে যে যতদিন এই পৃথিবীতে মানুষ বাঁচবে, কবিতা বাঁচবে, সাহিত্যপ্রেমী বাঁচবে, ততদিন এই পৃথিবীতে তার কবিতা পাঠ হবে। এবং এই কবিতা পাঠের মধ্যে দিয়ে কবির বন্ধু অর্থাৎ মিস্টার WH বেঁচে থাকবে পাঠকদের হৃদয়ে। নমস্কার।